গুড মর্নিং এভরিওয়ান। যে কারণে আজকের মিটিং আমি সোজা সেই টপিকেই চলে আসছি, বিকজ টাইম ইজ মানি। সো আই এম ভেরি হ্যাপি টু সে আমরা নিউ টাউনে আমাদের নতুন অফিসটা খুলতে চলেছি। আমাদের যা যা প্রতিবন্ধকতা ছিল সবটাই আমরা কাটিয়ে উঠতে পেরেছি ফাইনালি। আর এই সবটাই পসিবল হয়েছে আপনাদের সবার জন্য। আপনাদের কঠোর পরিশ্রম, এই কোম্পানির প্রতি আপনাদের নিষ্ঠা আর ভালোবাসা না থাকলে এই কোম্পানি আজকে এই জায়গায় আসতে পারতো না। তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই কাজ করতে থাকুন আর এই কোম্পানিটাকে এবং সেই সঙ্গে নিজেদেরকেও আপডেট করতে থাকুন। থ্যাংক ইউ। অফিস মিটিং শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। আজকে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। সারা সপ্তাহ যা ব্যস্ততার মধ্যে কাটে, অফিস, ক্লায়েন্ট মিটিং, প্রোডাকশন, এইসব নিয়ে ছোটোছুটি করতে করতে মাঝে মাঝে ক্লান্তও লাগে খুব। চাকরি ছেড়ে যখন নিজের ব্যবসা করবার সিদ্ধান্ত নিলাম তখন হাতে টাকা বেশি ছিল না, তাই বড় শহরে নিজের অফিস করতে পারিনি। নিজের ভাগে যেটুকু জমি ছিল তার সবটাই বিক্রি করে বাজারে একটা ছোট জায়গা কিনে অফিসটা করেছিলাম। মফস্বল শহর, ব্যবসার পরিধি বাড়াতে সময় নিয়েছিল। প্রথম 2 বছর ব্যবসায় তেমন লাভই হয়নি, ব্যবসা বুঝে উঠতেই সময় লেগেছিল। 2.5 বছর পর থেকে প্রফিটের মুখ দেখা শুরু করলাম। তারপর থেকে আর লসে যেতে হয়নি কোনোদিনও। একতলা ছোট অফিসটা দেখতে না দেখতেই 2 তলা হয়ে গেল। কাজ বাড়ল, নতুন ক্লায়েন্ট বাড়ল, আর আজ নতুন একটা অফিস হতে চলেছে বড় শহরে। যদিও এই সব কিছুর পেছনে আমার এবং আমার টিমের যতটা ভূমিকা, ততটাই ভূমিকা আমার সহধর্মিণী শ্যামলীর। ও আর ওর স্যাক্রিফাইস কোনোদিনও ভুলবার না। নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, বিয়েতে পাওয়া গয়নাগুলো পর্যন্ত বিক্রি করে টাকা দিয়েছে আমার ব্যবসার জন্য। পরে যদিও তার 10 গুণ আমি ফিরিয়ে দিতে পেরেছি, কিন্তু সেই দিনের কথাগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আজীবন। ও শিট! একটা হনুমান কোত্থেকে লাফিয়ে গাড়ির সামনে চলে আসলো। খেয়াল করিনি একদম। নেমে দেখবো না থাকবে, দেখে আর কি করতে পারবো। যাই, তাড়াতাড়ি গাড়ি টেনে বেরিয়ে যাই, লোকজন জড়ো হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে আমার বিছানায় বসে মোবাইলে ইম্পর্টেন্ট মেলগুলো চেক করতে থাকলাম। শ্যামলী কদিন বাড়িতে নেই, ওর মায়ের শরীরটা খারাপ হয়েছে কদিন, তাই ওই বাড়িতেই রয়েছে। কাজের লোকেরা সব কাজ ছেড়ে রেখে চলে গেছে। খাবারটা শুধু ফ্রিজ থেকে বার করে গরম করে খেয়ে নিলেই হবে। মোবাইল বাজার শব্দে ঘুম ভাঙল। ফোনটা হাতে নিয়েই রিসিভ করলাম। এই সময় ওই একজনই ফোন করে। হ্যালো। উঠেছো? হ্যাঁ, এই তো। রাতে খেয়েছিলে তো? মালতী মাসি কেমন রান্না করে কে জানে। আমি থাকলে তো শুধু বলে বলে করাতে হয়। আমিও নেই, নিজে নিজে কী সব ঠিকঠাক করছে। রান্নায় বেশি চিনি লঙ্কা দিচ্ছে না তো? না না, সব ঠিক আছে। আচ্ছা, তাহলে ওঠো, ফ্রেশ হয়ে নাও। আমি পরে আবার ফোন করবো খন। অফিসে বেরোবে তো? হ্যাঁ। আচ্ছা, রাখছি তাহলে। ফোনটা কাটবার সময় হঠাৎ আমার হাতের আঙুলের দিকে চোখ পড়ল। তাতে একটু অবাকই হলাম একটা জিনিস দেখে। কাল সকালেই তো আমি ভালো করে নখ কেটেছিলাম, একদিনের মধ্যেই হঠাৎ এত বড় হয়ে গেল কি করে? বিষয়টা কিছুতেই যেন বুঝতে পারলাম না। নখ একদিনের মধ্যে এত বড় হয় কি করে? সারাদিন অফিসে কাজের ফাঁকে ফাঁকে এক একবার করে আমার নখের দিকে তাকিয়ে দেখতে থাকলাম। প্রতিবারেই যেন সেটা একটু একটু বড় মনে হতে থাকলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়েই আঁতকে উঠলাম। এ কি দেখছি আমি? আমার মুখের আমূল পরিবর্তন হয়ে গেছে যেন। আয়নায় এই কাকে দেখছি আমি? এ কার মুখ? হঠাৎ খেয়াল করলাম আমার হাতের নখগুলো যেন বৃদ্ধি পাচ্ছে, সারা শরীরে গজিয়ে উঠছে ধূসর রঙের বড় বড় পশম। ঠিক ঠিক হনুমানের শরীরে যেমন পশম হয় সেই রকম। এমন সময় দরজায় কলিং বেলটা বেজে উঠল। কাজে লোকেরা এসে গেছে নিশ্চয়ই। কিন্তু আমি এই মুখ নিয়ে কি করে দরজা খুলবো? আমি কি ভুল দেখছি, নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে? আমি কি স্বপ্ন দেখছি? না তো। হাত দিয়ে চোখ রগড়ে আবার তাকালাম আয়নার দিকে। না না, যা দেখছি ঠিকই দেখছি, ভুল বা স্বপ্ন নয়, এটাই দিনের আলোর মতন বাস্তব। সত্যি
আমার সারাটা শরীর জুড়ে গজিয়েছে হনুমানের মতন পশম আর নখ। আমার মুখে এখন একটা হনুমানের মুখ। কি করে এটা হতে পারে? কলিং বেলটা বাজছে অনেকক্ষণ ধরে। না 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 না, এইভাবে আমি দরজা খুলবো না। কি হচ্ছে আমার সাথে? আমি কিছুতেই দরজা খুলবো না। আমি বাইরে বেরোবো না, আর কাউকে ভেতরেও আসতে দেব না। কলিং বেলটা বেজেই চলল। অনেকক্ষণ ধরে বাজবার পর শুনতে পেলাম, কি হলো? দরজা খোলো, দরজা খোলো বলছি, দরজা খোলো। তারপরেই আমার ফোনটা বেজে উঠল। শ্যামলী ফোন করেছে। ভাবলাম সে যাই হোক, শ্যামলী চলে এসেছে। কিন্তু আমারে কি মূর্তি দেখবে শ্যামলী? ভাবলাম সে যাই হোক, শ্যামলীর কাছে কিছু লুকোনো চলে না। যদি আমার কোনো শারীরিক বিকৃতি ঘটে, তাহলে তার জন্য উপযুক্ত ডাক্তারি ব্যবস্থা তো নিতে হবে। না, লুকিয়ে থাকলে চলবে না। গিয়ে দরজা খুলতেই শ্যামলী গর্জন করে উঠল। কি ব্যাপার? কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, দরজা খুলছিলে না কেন? কি করছিলে ঘরের ভেতর? কি ব্যাপার সে তো আমিও ভাবছি। শ্যামলী আমার এই বিকৃত লোমশ মুখের দিকে তাকিয়ে এতটুকু অবাক হচ্ছে না কেন? দেখো দেখি, কেমন মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি হলো বলো, দরজা খুলছিলে না কেন? আমি সংকোচ বোধে কুকড়ে গিয়ে বললাম, শ্যামলী, আমি এ মুখ তোমাকে কি করে দেখাবো? আমি জানি না কি করে এসব হয়ে গেল। শ্যামলী অবাক করা চোখে বিস্ময় নিয়ে আমার মুখের দিকে তাকালো, তারপর বলল, তার মানে এই কি করেছো তুমি? আমি দুদিন বাড়িতে নেই, সেই ফাঁকে তুমি কি অন্য কাউকে বিয়ে করেছো? আমি জানতাম তুমি এমনটাই করবে। এখন সফল হয়ে গেছো, বড় বিজনেসম্যান হয়ে গেছো, এখন তো আর আমাকে ভালো লাগবে কেন? তার মানে শ্যামলী কি দেখতে পাচ্ছে না আমার শরীরের এই বিভৎসতা? আমি ইতস্তত করে জিজ্ঞেস করলাম, শ্যামলী তুমি কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। তোমার যে চরিত্রটা রসাতলে গেছে সেটা দেখতেই পাচ্ছি। শ্যামলী, তুমি আমার হাতের এই নখ দেখতে পাচ্ছ না? আমার মাথার এই চুল, আমার মুখ, তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? শ্যামলী আমার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো, তারপর অবাক ভরা কণ্ঠে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সর্বনাশ! শ্যামলী, তুমি সত্যি আমার হাতের নখগুলো দেখতে পাচ্ছ না? আমার সারা শরীরে গজিয়ে ওঠা হনুমানের মতো বড় বড় পশম তুমি দেখতে পাচ্ছ না? তুমি কি আমার সঙ্গে মজা করছো? না না, মজা করছি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে তুমি কেন দেখতে পাচ্ছ না? এই দেখো আমার হাতে কি বড় বড় নখ, এই দেখো আমার মুখের কি অবস্থা, তুমি দেখতে পাচ্ছ না? না না, দেখতে পাচ্ছি না। আমি শুধু তোমার পাগলামো দেখতে পাচ্ছি। তুমি যে পাগল হয়ে যাচ্ছ সেটা আমি দেখতে পাচ্ছি পরিষ্কার। কি ব্যাপার বলো আমাকে। শ্যামলী, তুমি বলছো তুমি কিছুই দেখতে পাচ্ছ না? এই তো রঘুদা এসে গেছে। রঘুদা, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ আমাকে দেখে? কি হলো, হাঁ করে তাকিয়ে কি দেখছো? বলো না, ভয় পাচ্ছ আমাকে দেখে? কেন বাবু, আপনাকে দেখে ভয় পেতে যাবো কেন? আরে আমি যে হঠাৎ হনুমান হয়ে গেছি, আমার হাতের নখ, আমার মাথার চুল, গায়ের লোম, এইসব দেখে তোমার ভয় করছে না? হ্যাঁ, এসব আপনি কি বলছেন বাবু? আপনার নিশ্চয়ই আমার সাথে মজা করছেন। শাট আপ! তোমার মনে হয় আমি তোমার সাথে মজা করতে পারি? না না বাবু, তা নয়। তবে বাবু, আপনি তো ঠিকই আছেন, আপনার হাতের নখও ঠিক আছে, এই মাথার চুলও সব ঠিকই তো আছে বাবু। নাও, এবার বিশ্বাস হলো তো যে তুমি হনুমান হয়ে যাওনি এখনো? তার মানে কি আমার অঙ্গ বিকৃতি শুধু আমি একাই দেখতে পাচ্ছি, আর কেউ কি দেখতে পাচ্ছে না? নাকি আমার অঙ্গ বিকৃতি ঘটেইনি, সবটাই আমি আমার কল্পনায় দেখছি? দেখো, তোমাকে দেখে কিন্তু আমার মনে হচ্ছে না তুমি মজা করছো। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তুমি চলো, আজই একবার ডাক্তার মুখার্জিকে দেখিয়ে আসি। দেখুন, আমি যতদূর বুঝলাম ওনার কোনো মানসিক বিকৃতি ঘটেনি, উনি একদম স্বাভাবিকই আছেন। তবে কেন ওনার এটা মনে হচ্ছে সেটার কোনো কারণ আমিও খুঁজে পেলাম না, আর এইরকম কেস আমি এর আগে কখনো দেখিনি। তাহলে কি করব ডাক্তারবাবু? তবে কিছু কিছু রেয়ার কেস আছে যেখানে রিগ্রেট থেকে এরকম বিভ্রান্তি তৈরি হয়। মানে সহজ করে বলতে গেলে, কোনো অপরাধ করার পর অনেক সময় আমাদের অনুশোচনা হয়, আবার অনেক সময় অনুশোচনা সরাসরিভাবে কিন্তু হয় না। আমাদের চেতন মনে অনুশোচনা ধরা না পড়লেও ধরা দেয় আমাদের অবচেতন মনে।
তখনই সেই অপরাধের প্রতিফলন আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মন আমাদের দেখাতে থাকে। এনার ক্ষেত্রে তেমন কিছু যদি ঘটে থাকে তাহলে সেখান থেকে সেই সমস্যা হতে পারে। আপনি আমার কাছে নির্ভয়ে বলতে পারেন, গত কয়েকদিনের মধ্যে কি তেমন কিছু ঘটনা ঘটেছে আপনার সঙ্গে? এমন কিছু করেছেন যেটা আপনার করা উচিত হয়নি, অথবা এমন কিছু করেননি যেটা আপনার করা উচিত ছিল? গতকাল আমি অফিস থেকে ফেরার সময় আচ্ছা, তাহলে আমার যতদূর মনে হচ্ছে ওইখান থেকেই সমস্যাটার উৎপত্তি। আপনি একটা কাজ করুন, সেই স্পটে এখনই একবার যান, দেখুন যদি রাস্তার ধারের কোথাও হনুমানটাকে খুঁজে পান, আর সে যদি জীবিত থাকে তাহলে ইমিডিয়েট তাকে হাসপাতালে নিয়ে যান। অন্তত আপনার যা যা করণীয় সেটা আপনি করুন, তাহলে আশা করছি আপনার ঘাড় থেকে এই ভূত নামবে। দেরি না করে শ্যামলীর সাথে চলে এলাম সেই জায়গায় যেখানে হনুমানটার সঙ্গে ধাক্কা লেগেছিল। দেখলাম রাস্তার ধারের ঝোপের ভেতর হনুমানটা পড়ে আছে, তবে এখনও তার শ্বাস চলছে, মানে সে জীবিত আছে। এক মুহূর্ত দেরি না করে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে এলাম পশু হসপিটালে। ভাগ্যক্রমে সে বেঁচেও গেল। পরদিন সকালে উঠেই দেখলাম আমার হাতের নখ দুদিন আগে যেমন ছিল এখনও তেমনই আছে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। গায়ের লোম, মুখের বিকৃতি কিছুই নেই। আমি যেন আবার ফিরে পেয়েছি আমার সেই পুরনো আমিত্বকে। কে তোমরা এই গল্পে ভূত খুঁজে পেলে না, তাই তো? আসলে ভূত কখনো আমাদের মনের ভেতরেও লুকিয়ে থাকতে পারে। বাঁশবাগানের ভূত, শেওড়া গাছের ভূত, শ্মশানের ভূত, অথবা কোনো পোড়োবাড়ির ভূত, এরা আমাদের মারে না, কোনো ক্ষতিও করে না। আসলে আমাদের মারে আমাদের মনের ভূত। সেই ভূত বেরিয়ে আসে আমাদের কাজের প্রতিফলন হয়ে। তাই ভালো কাজ করো। এই পৃথিবীটা শুধু মানুষের নয়, বাঁচবার অধিকার শুধু মানুষের একারই নেই, আছে প্রতিটা অবলা জীবেরও। মানবতার ধর্ম ভুলে গেলে এইভাবেই বেরিয়ে আসে ভেতর ঘরের ভূত।